ওই যে দেখুন দূরের গ্রামটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক দূরে। চতুর্দিকে পানি, আমাদের লঞ্চটা পানির উপরে ভাসতেছে, আমরা পানিতে ভেসে ভেসে যাচ্ছি। যাব চাঁদপুর বড় স্টেশন মোহনা পার্কে, দেখব সূর্যাস্ত আর এখানকার পার্কের যে সৌন্দর্য তা আমরা ঘাটিয়ে দেখব। প্রথমে আমরা চাঁদপুরে যে স্টেশনে লঞ্চে করে এসেছি সেই লঞ্চ ভ্রমণের একটা জার্নি দেখব। অসাধারণ সুন্দর জার্নি। বুড়িগঙ্গা, মেঘনা, পদ্মা, এই বিশাল বিশাল ব্যস্ততম নদী যে আমরা পাড়ি দিচ্ছি, এবং এর যে আশেপাশের যে সৌন্দর্য আছে, নদীর তীরবর্তী যে কলকারখানাগুলো আছে, বিভিন্ন ব্রিজ এখানে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ব্রিজ, এবং এই ব্রিজের আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে আপনাদের নজর কাড়বে। আমি আশাবাদী এই ধরনের ভিডিও আপনারা হয়তো এর আগে দেখে থাকলেও একটু ভিন্নতা এই ভিডিওতে অবশ্যই পাবেন। সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছি নদী ভ্রমণের সৌন্দর্য আপনাদের কাছে ফুটিয়ে তোলার। প্রাকৃতিক দৃশ্যের যে সমারোহ আছে, আশা করছি সাথেই থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রথমেই আমরা একটি নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সদরঘাটে চলে যাব এবং সদরঘাট থেকে একটা ভালো মানের লঞ্চে ওঠার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি ময়ূর 10 অত্যাধুনিক প্রযুক্তির এই নতুন লঞ্চটিতে আমরা আজকে জার্নি করব। আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কেবিন বুক করতে পারবেন বা শোভন চেয়ারের টিকিট বুক করতে পারবেন। বলে রাখি যে আপনাদের ডেকের ভাড়া মাত্র 188 টাকা, শোভন চেয়ারের 250 টাকা, এবং কি যদি আপনি এসি শোভন চেয়ার নেন তাহলে 400 টাকা লাগবে। এছাড়া আপনি যদি ক্যাবিন বুক করতে চান, সিঙ্গেল ক্যাবিন 700 টাকা থেকে শুরু করে বড় ধরনের ক্যাবিন আপনি 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন, সেটা এসিও থাকতে পারে। ক্যান্টিন এবং রেস্তোরাঁ আমরা দেখতে পেলাম লঞ্চের ভিতরে, এগুলো আছে। আপনারা সেখান থেকে আপনার খাবার আদি ক্রয় করতে পারবেন এবং অনায়াসে আপনারা তৃপ্তি নিতে পারবেন। আমরা সরাসরি চলে গেলাম ছাদে, এবং ছাদ থেকে আমরা ভিউ দেখব লঞ্চ ছাড়ার দৃশ্য। আসলে লঞ্চ ছাড়ার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বা আপনার কাছে কেমন লাগে, বা আপনার নদী ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগে আমি সঠিক জানি না, তবে আমার কাছে নদী ভ্রমণ খুবই 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 ভালো লাগে। দেখুন আমরা যে ব্রিজটা এখন দেখতে পাচ্ছি সেই ব্রিজটা কিন্তু পোস্তাগোলা ব্রিজ। যে পোস্তাগোলা ব্রিজটা হচ্ছে দক্ষিণাঞ্চল ঢাকা থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের যাতায়াতের সুযোগ সুবিধার জন্য একটি অত্যন্ত আধুনিক ব্রিজ, এবং ব্রিজটা লঞ্চ থেকে অনেক সুন্দর দেখা যায়। দর্শক, এই মুহূর্তে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো নারায়ণগঞ্জে অবস্থিত। ঢাকা থেকে এই ব্রিজটি টেনে নিয়ে আসা হয়েছে সোজাসুজি দক্ষিণ বাংলা এবং পূর্ব বাংলা, দক্ষিণ পূর্ব বাংলার সাথে যেন খুব সহজেই ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায়, সে লক্ষ্যে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আশা করি শীঘ্রই এই ব্রিজটা চালু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদ। অত্যন্ত সুন্দর এই মসজিদটি, দূর থেকে লক্ষ্য করা যায়। চোখে পড়ার মতো একটি মসজিদ, ফতুল্লা জামে মসজিদ। আমরা এই মুহূর্তে ফতুল্লা ক্রস করতেছি মেঘনার উদ্দেশ্যে, মানে মেঘনা নদীতে আমরা অবস্থান করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নদীর পাশে যে ইটের ভাটা বা ইট বানানোর যে কারখানা আছে, সেই কারখানা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক ইট তৈরির কারিগররা এখানে কাজ করে। এই ইট দিয়েই আমাদের শহরের বিভিন্ন দালান কোঠা তৈরি হয়, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলে। আপনারা দেখতে পেলেন যে এই ইট খোলার সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে চাঁদপুর যেতে যে বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা পাড়ি দিতে হয়, সেই পাড়ি দেওয়ার মাঝখানে এই 3 নম্বর ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব রিসেন্টলি এই ব্রিজটি হয়েছিল, একেবারে নতুন। আর এই ব্রিজটি হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। দিনের আলোয় এই ব্রিজটি একেবারে চকচক করে মনে হয়। পুরো মেঘনা নদীটাকে যথেষ্ট সুন্দর মনে হয়। আপনি এই মেঘনার পাড়ে নানা বাণিজ্যিক কেন্দ্র দেখতে পাবেন। আর দেখতে পাবেন যে বাহিরের রাষ্ট্র থেকে যে স্টিমারগুলো বাংলাদেশে ঢাকার উদ্দেশ্যে আসে, তার একটি পোর্ট, মিনি পোর্ট। সেই মিনি পোর্টে ওখানে হাজার হাজার স্টিমার জমাট বেঁধে আছে। দেখে ভাল লাগবে, একেবারে মনটা জুড়িয়ে যায়। এত সৌন্দর্য এই স্টিমারগুলো যে লাইন ধরে থামিয়ে রাখা হয়েছে। খুবই সুন্দর দৃশ্য, আমার কাছে ভালো লাগে। যথেষ্ট পরিমাণ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে আছে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে এই দৃশ্যগুলো দেখার জন্য। আপনি যদি দিনের বেলা ভ্রমণ করেন, অবশ্যই আপনার কাছে খুব সুন্দর দিনটি কাটবে এবং ভ্রমণটা যথেষ্ট আনন্দদায়ক হবে।
ওই যে দেখুন দূরের গ্রামটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক দূরে, চতুর্দিকে পানি। আমরা এই মুহূর্তে আছি একেবারে ঠিক পদ্মার মাঝখানে, খুব চাঁদপুরের কাছাকাছি। আমরা বিশাল পদ্মার মাঝখানে এই মুহূর্তে রয়ে গেছি। আসলে এত শান্ত পদ্মা আমি আর কখনো দেখিনি। আগে যে কয়বারই এসেছিলাম প্রতিবারই আমি দেখেছি যে প্রচুর পরিমাণে ঢেউ, উত্তাল পদ্মা, এবং পদ্মার এই উত্তাল না থাকার কারণে আমি খুবই অবাক হয়েছি। আসলে শীতের সিজন হওয়াতে পানি একেবারে শান্ত, কোনো প্রকারের তেমন ঢেউ নেই। হ্যাঁ, যে এটা পদ্মা না একেবারে শান্ত পুকুর, আমি অবাক হয়ে গিয়েছি যে কোনো ঢেউ নেই। তো রিসার্চ করে দেখলাম যে আসলে বর্ষার সিজনে অনেক বাতাস থাকে, যে বাতাসগুলো আসলে ঢেউয়ে রূপান্তর করে পানিগুলোকে। তো এই কারণে হয়তো বা তখন অনেক ঢেউ থাকে। আর এখন দেখুন যে একেবারে শান্ত এই পদ্মা, আপনি এই পদ্মাকে চিনতেই পারবেন না যে আসলে পদ্মা কিভাবে এত শান্ত হয়। হ্যাঁ, আপনারা দেখুন, আমি একেবারে আমার লঞ্চের 4 তলা বিশিষ্ট লঞ্চের ছাদে উঠে গিয়েছি এবং সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে একেবারে পদ্মার মাঝখানে আছি। আর একটু আগে যে গ্রামগুলো দেখালাম, যে নদীর পাশে যখন বৃষ্টির সিজন থাকে বা বর্ষার সিজন থাকে বা গ্রীষ্মকাল থাকে, তখন একটু পানির চাপ থাকে এই পদ্মায়। এত পরিমাণ পানি থাকে যে ওই পার্শ্ববর্তী যে গ্রামগুলো তো এখন দেখা যাচ্ছে, তখন এই গ্রামগুলো ঠিকভাবে দেখা যায় না, মানে পানি থাকে, অনেক পানি। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক পানি এবং গ্রামের মতো কিছু অংশ, যেটা হলো যে আমরা খুব চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি এবং পদ্মার ঠিক মাঝ প্রান্তে আছি। আসলে আমরা যখন আসি তখন খুব ভালো লাগে এই পদ্মা, এবং এত বড় বিশাল নদী, টগরগুলো ভাসতেছে। তো এই শীতে এই প্রথম আবিষ্কার করলাম আমি যে এত শান্ত পদ্মা। আপনারা হয়তো দেখতেছেন যে কিভাবে এত শান্ত পদ্মা হয়ে থাকে আর কি। এর পদ্মার আসল চেহারা থাকবে বিশাল বিশাল বড় ঢেউ, তাই না? তো আপনারা আমার এই মুহূর্তে যারা আমার দেখতেছেন ভিডিওটা, তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও কিছু নতুন নতুন জায়গায় ভিডিও করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। যেহেতু আমি চ্যানেল দায়িত্ব নিয়েছি যে আপনাদের সাথে ভ্রমণ করব, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আপনাদের সাথে থাকবো, তো প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও পাবেন আপনারা, ভ্রমণ ভিডিও। আশা করি ভালো লাগবে, চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতো কিছু উপস্থাপন করার জন্য। আসলে ভ্রমণ করাটা খুব কঠিন কাজ। আমি আগে এটা সহজ মনে করতাম, কিন্তু এখন ভ্রমণ করতে গিয়ে দেখি যে ভ্রমণ করতে কিছু পয়সা খরচ হয়, তারপরে হলো কিছু সময় ব্যয় হয়, বা একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লেগে যায়। সব মিলিয়ে ভ্রমণ আমি মনে করেছিলাম যে একটু সহজ হবে, যে না, এখন দেখি যে এটা মোটামুটি ভালো কঠিন কাজ। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমরা অবশ্য বর্তমানে চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর লঞ্চ স্টেশন দেখা যাচ্ছে, মানে চাঁদপুর নদী বন্দরটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা এখন চাঁদপুর স্টেশনে নামবো। নামার পরে আপনারা পূর্ব ঘোষিত, আপনারা জানেন যে আমরা এই চাঁদপুরে আসার উদ্দেশ্যই হচ্ছে বড় স্টেশন মোহনা পার্কে যাব, এবং সেখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখব, এবং এই পার্কের কি কি আছে, মানুষজন সেখানে কি দেখে, সেগুলো আমরা দেখব। তো সাথেই থাকবেন শেষ পর্যন্ত, ইনশাল্লাহ পার্কে ঘুরে আসব। চলেন যাই।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঠিক বড় স্টেশন মোহনা পার্কে, ইলিশ পার্কে। প্রথমেই আমি এই নদীর সাইডে চলে এসেছি শুধুমাত্র যে আমাকে 3.5 ঘন্টা, মানে আমি দুপুর 12টা বাজে লঞ্চে উঠেছিলাম ঢাকা সদরঘাট থেকে। আমাকে ঠিক 3:30 বাজে চাঁদপুর স্টেশনে নামিয়ে দিয়েছে এবং এই 3:30 বাজে রিক্সায় করে আমি চলে এসেছি এই বড় স্টেশন মোহনা পার্কে। তো পুরো পার্কটা এখন ঘুরে দেখাবো। এখানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কৃত্রিম পাথর। এগুলো ঢালাই করে এগুলো আনা হয়েছে শুধুমাত্র এই পার্কটাকে রক্ষা করার জন্য। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড এই ব্যবস্থা করেছে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করার জন্য। অনেকগুলো কৃত্রিম পাথর এখানে ফালানো হয়েছে, যেখানে মানুষ এই পাথরগুলো এলোমেলো থাকা সত্ত্বেও এর উপরে উঠে ছবি তোলার জন্য বা একটু নদীর খুব কাছাকাছি যাওয়ার জন্য অনেক কষ্ট করে মানুষ এগুলোতে উঠে এবং পাড়ি দেয়। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা শুরুতে যাব, যেখান থেকে আমরা এই পার্কে জয়েন করেছি বা পার্কে আমরা ঢুকেছি, সেখানে আমরা চলে যাব। তো দর্শক, সাথেই থাকুন। লেটস গো। দর্শক, আমরা বড় স্টেশন পার্ক, মোহনা পার্ক, ইলিশ পার্ক যাই বলুন না কেন, এই পার্কে মেইন ফটক থেকে আমরা ভিতরে ঢুকেছি এবং ঢুকতেই আমরা একটি ইলিশের ভাস্কর্য দেখতে পেয়েছি, যেটা আসলে চাঁদপুরের ঐতিহ্য, পদ্মা নদীর ঐতিহ্য। পদ্মা নদীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুস্বাদু ইলিশ পাওয়া যায়, যে কারণে এই ভাস্কর্য এখানে রাখা হয়েছে। আপনারা যারা এখানে এসে ক্লান্ত হয়ে যাবেন বা একটু ভিন্ন টাইপের কিছু খেতে চাইবেন, তখন আপনারা এখান থেকে ফুচকা খেয়ে নিতে পারেন। এখানে রয়েছে প্রশস্ত পার্কিং এর ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে মাইক্রো, প্রাইভেট কার বা বিভিন্ন মোটরসাইকেল নিয়ে আসে, তারা ওখানে পার্কিং করে রাখতে পারে আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর বড় স্টেশন মোহনা পার্ক, ইলিশ পার্ক। আপনারা পুরো পার্কটা এতক্ষণ ঘুরে দেখলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোহনা পার্কের একেবারে শেষ মাথা 3 নদীর মোহনা, যেখানে আসলে এই মুহূর্তে মানুষ অচিরেই নিচে নেমে ছবি তুলতে পারতেছে, হাঁটতে পারতেছে। কিন্তু এই বৃষ্টির সিজনে এই জায়গায় কেউ হাঁটার মতো পরিস্থিতি থাকে না আর কি। চতুর্দিকে পানি দিয়ে ভরা থাকে। শুধুমাত্র তারা ওই উঁচু জায়গাতেই অবস্থান করতে পারে। এখন যেমন একেবারে নিচে নেমে ছবি তুলতে পারতেছে শুধুমাত্র শীতকালীন সময়ের জন্য, শুষ্ক মৌসুমের কারণে। কিন্তু বর্ষার সিজনে এই পরিস্থিতি একেবারে ভিন্ন দাঁড়ায়। এখন মানুষ যেখানে হেঁটে বেড়াচ্ছে সেখানে পরিপূর্ণ পানি দিয়ে ভরা থাকে
সেই বর্ষার সিজনে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে একেবারে মোহনা পার্কের শেষ প্রান্তে আছি, পাথরের উপরে, যেখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে এই মোহনা পার্ক নিয়ন্ত্রণে, বন্যার কবল থেকে নিয়ন্ত্রণ, নদী ভাঙনের কবল থেকে নিয়ন্ত্রণ করার জন্য আর কি। আমি এই মুহূর্তে অপেক্ষায় আছি সূর্য অস্তের জন্যে। সূর্য অস্ত দেখব প্রাণ ভরে নদীর উপরে, যে সূর্য অস্ত কিভাবে যায়, একদম কাছ থেকে সূর্য অস্ত দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন আমরা সূর্যাস্তের কাছে এগিয়ে যাই। সুপ্রিয় দর্শক, আমরা অবশেষে ভ্রমণ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের এই ঢাকা থেকে চাঁদপুর বড় স্টেশন মোহনা পার্কের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করা অতি জরুরি। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে।